আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। সংস্কার বাস্তবায়ন হলে ভোটের তারিখ নির্ধারণ ডক্টর ইউনূস। বিএনপি সরকারে এলে ২৪-এর শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে তারেক রহমান। ৪৪তম বিসিএসে আবারও ভাইভা, ৪৫ ও ৪৬ বিসিএসও নতুন সিদ্ধান্ত। ইইউ প্রতিনিধিদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। আমি আর ডামি নির্বাচন করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন হাসিনা, চিফ প্রসিকিউটর। বাংলাদেশের স্বৈরতন্ত্রের পতন ভারতের জন্য বড় কূটনৈতিক ধাক্কা, টিআইবি। শাহজালাল বিমানবন্দরের সব নিরাপত্তা পাস স্থগিত। পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা। এবং আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আমারসুরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই দেশে ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার সাক্ষাৎ করতে আসলে একথা জানান তিনি। বৈঠকে রাষ্ট্রদূত উইজার বলেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ২৪শে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের নাম সারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। ২৪-এর গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মধ্যে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়। তারেক রহমান বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না, তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। তিনি বলেন, আমরা আহতদের মধ্যে কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি, তবে আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নতি করছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারও নিজেদের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন, তাদের হুইল চেয়ারের দরকার হবে না। ৪৪তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর আবারও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। আর ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেল ৩:৩০টার দিকে গুলশানের ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে বিকেল ৫:১৫টার দিকে শেষ হয়। বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের গণহত্যায় সম্পৃক্ত থাকার অপরাধের বর্ণনা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তাদের অপরাধ এতই জঘন্য যে শুধু এক ব্যক্তিকে ক্ষমতায় রাখতে গণহত্যা চালাতে দ্বিধা করেননি, এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য গোটা জাতিকেও হত্যা করতে তারা দ্বিধা করতেন না। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আমি আর ডামি নীতিতে নির্বাচন করে ক্ষমতায় বসে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে, নতুন বাংলাদেশ সম্পর্কে ভারতের নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসা উচিত। স্বৈরাচারী সরকারের পতন ইতিহাসের ভারতের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় বলে উল্লেখ করে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করি ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় মেনে নিতে পারবে না। এটা স্বীকার করার সাহস তাদের নেই। স্বৈরাচারী শাসনের পতনের পর নতুন বাংলাদেশের প্রথম ১০০ দিন নিয়ে টিআইবির পর্যবেক্ষণ তুলে ধরতে রাজধানীর ধানমন্ডিতে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান প্রেক্ষাপটে সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা ও সহযোগিতার ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ। আগামী ৩০ নভেম্বরের পর থেকে বর্তমান পাসের কার্যকারিতা থাকবে না। ৩০ নভেম্বরের পর থেকে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজন হবে নতুন ইস্যু করা নিরাপত্তা পাস। গত ১২ নভেম্বর বেবিচক সদস্য এয়ার কমোডোর মোহাম্মদ নাইমুজ্জামান খানের স্বাক্ষরিত এক সার্কুলারে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সার্কুলারে বলা হয়, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা ২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলি স্থগিত ঘোষণা করা হলো। নিরাপত্তা পাস নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সিভিল এভিয়েশন অথরিটি নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের ইস্যু করা অ্যাবসেক আইডি নম্বর সহ নতুন পাস সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে গত ৬ ডিসেম্বর ২০২২-এ জারিকৃত বেবিচকের নির্দেশনা অনুযায়ী এই অবসেক পাস ইস্যু করা হবে। পুলিশ সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশন রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে কমিশন প্রধান সফররাজ হোসেন। সোমবার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সরকারি, আধা সরকারি কিংবা ব্যাংকের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয় জানিয়ে সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনের এই পদ্ধতি ১৯২৮ সাল থেকে হয়ে আসছে। এটা প্রায় ৯৬ বছর ধরে চলছে। ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্ন এবং তদন্ত করা হয়। এতে অনেক সময় অনেক চাকরি প্রার্থী বাদ পড়ে যায়। আরেকটি বিষয় প্রচলিত আছে, আত্মীয়-স্বজনের মধ্যে কেউ রাজনীতি করে কিনা এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কিনা। এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো। সম্প্রতি এমন একটি অভিযোগ এসেছে যে কারো আত্মীয়-স্বজন রাজনীতি করে কিন্তু সরকারি দল করে না। তাদের অনেকের ক্ষেত্রে এসব চুক্তি দেখে চাকরি দেওয়া হয়নি। দেখা গেছে রাজনৈতিকভাবে তাদের খালা, ফুফা বা অন্য কেউ রাজনীতিতে জড়িত। পরিবারের কেউ না হলেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে। সোমবার তাকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক বিজিতা হেরাতকে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ২২৯ আসনের মধ্যে অনুরার বামপন্থী জোট ১৫৯টি আসন পেয়েছে। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অনুরাকুমার দিশানায়েকে। তবে তিনি নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি। তবে তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজে যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই পরিচালনা করবেন। আমাদের আগামীকাল দুপুর ২টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।